আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে। তোমাদের সায়েন্সের সাবজেক্টের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তোমাদের এই মোমেন্টে একটু চিন্তিত থাকার কথা, একটু টেন্স থাকার কথা, কারণ হচ্ছে সায়েন্সের সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোর মার্কের উপর ডিপেন্ড করে তুমি সামনে ইঞ্জিনিয়ারিং প্লাস বিভিন্ন জায়গাতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা, আবার ছিটকে যাবা। সো ফিজিক্স যেহেতু তোমাদের প্রথম পরীক্ষাতে তুমি অনেক চিন্তিত থাকবা, তোমার প্রিপারেশনে ঘাটতি থাকতে পারে। সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই একটা গাইডলাইন ভিডিওতে কথা বলবো, যেখানে আমরা টোটাল ফিজিক্স প্রথম পত্রের 90+ টার্গেট করব। 90+ মার্ক নিশ্চিত করার জন্য A to Z কীভাবে রিভিশন দিবা, কীভাবে টাইম ডিস্ট্রিবিউট করবা, কোন চ্যাপ্টার থেকে কী কী পড়বা, সিকিউর প্রিপারেশন, MCQর প্রিপারেশন, বেসিক রিভিশন, কী কী ভুলগুলা করা যাবে না, সব আমরা এই একটা ভিডিওতে তোমাকে ডিটেল বোঝানোর চেষ্টা করব। তোমাদের সাথে আছি আমি মিল্টন খন্দকার ভাইয়া। আমি প্রায় 5 বছরের উপরে পড়াচ্ছি। আগে ফিজিক্স পড়াইতাম, কিছুদিন ম্যাথ পড়াইছি, আর এখন লম্বা সময় ধরে কেমিস্ট্রি পড়াই। কিন্তু গতবার হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে 3টা সাবজেক্টই পড়াইছি। সো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং সম্পর্কে একটা ভালো নলেজ আছে। আর আমার সাথে তোমাদের রিপন ভাইয়া আছে, ও ঢাকা ইউনিভার্সিটিতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছে। ও ডেডিকেটেড এডটেকে বা বাংলাদেশের এডুকেশন সেক্টরে ফিজিক্স পড়ানোর ইচ্ছা আছে লম্বা সময়, যেহেতু নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে। সো ওর ফিজিক্সের প্রতি প্যাশন অ্যান্ড ওই জায়গাগুলো থেকে যেহেতু ফিজিক্স নিয়ে কাজ করতেছে, ওর নিজের ফিজিক্সের এক্সপিরিয়েন্স ইচ অ্যান্ড এভরিথিং ও তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবে। ওর গাইডলাইনগুলো দিবে, ওর অ্যানালাইসিসগুলো তোমাকে বলবে। আমরা টোটাল ভিডিও জুড়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। সো আমরা দেরি না করে ভিডিওতে চলে যাব। শুরুতে আমি তোমাদের কিছু কথাবার্তা বলতে চাই, যেগুলা জেনারেলাইজড কথাবার্তা। তারপর আমরা চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনে যাব, যে টোটাল চ্যাপ্টারে কোনটা থেকে তুমি কি করবা, চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনে যাব। তার আগে আমি কিছু জেনারেলাইজড কথাবার্তা বলতে চাই, তারপরে আমি রিপন ভাইয়ের কাছে দিয়ে দিব, রিপন ভাইয়ের কথা বলবে, অন্যান্য কথাবার্তা হবে। জেনারেলাইজড কথাবার্তা বলতে কি বোঝাচ্ছি? ফিজিক্সের ক্ষেত্রে তোমার মার্ক তোলা যেমন সবচেয়ে ইজি, আবার সবচেয়ে কঠিনও। কেন? কারণ হচ্ছে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের যেই ম্যাথমেটিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আছে, যেই ফর্মুলাগুলো আছে, ওগুলোর উপর ডিপেন্ড করে ম্যাথ সলভ করা যে টেকনিকগুলো আছে, এগুলো যদি শিখে ফেলো একবার, তাহলে পরীক্ষার হলে প্রত্যেকটা সেটে তোমার 3 মার্ক আর 4 মার্ক 7 মার্ক করে এক একটা সেটে ম্যাথ থাকবে। 5-7টা 35 মার্ক ম্যাথ। তুমি 35 মার্কের 35 ঠাস করে 1 ঘন্টাই করে ফেলতে পারবা, তোমার সময়ই লাগবে না। কারণ ম্যাথগুলো ঠাস করে মিলে যায়। যে পারে তা ঠাস করে মিলে যায়, যে পারে না সে সারাদিন মাথা চাপড়ায়ও অন্যের দেখার যত চেষ্টাই করুক মিলাইতে পারবে না। ঠিক আছে? সো ফিজিক্সে মার্ক তোলা যেমন ইজি, আবার কঠিনও। এবার খেয়াল করো, ফিজিক্সে ক আর খ নম্বরের ক্ষেত্রে ক নম্বর তুমি ইজিলি মিলাইতে পারবা, বাট খ নম্বরের ক্ষেত্রে এই ব্যাখ্যাটা ফিজিক্সের প্রপার ব্যাখ্যা লাগবে। তো খ নম্বর একটু কঠিন লাগবে তোমার কাছে, অনেক ক্ষেত্রে খ নম্বর তোমার কমন না থাকতে পারে। এখন এই খ নম্বরের তুমি যাতে ভালো করতে পারো, এখানে এই টোটাল 5টা কোয়েশ্চেনে 3×5=15, 3 মার্ক করে 15 মার্ক। এই 15 মার্ক যাতে তুমি ভালো করে করতে পারো, এই জন্য আমরা তোমাদের ক খ এর সাজেশন ক্লাস দিচ্ছি। আমরা অলরেডি এখন এই গাইডলাইন ভিডিওটা রেকর্ড করার পরে তোমার ক খ এর সাজেশন ক্লাস রেকর্ড করব। সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টা ক 20টা খ তোমাদেরকে আমরা সাজেশন পড়াই দিব, একদম ব্যাখ্যা সহ পড়াই দিব। সো যার ক খতে সমস্যা আছে, ওই একটা ক্লাস দেখলে তুমি ইচ অ্যান্ড এভরিথিং গুছাই ফেলতে পারবা, সমস্যা নেই। জেনারেলাইজ কথাবার্তা বলতেছি। এরপরে এই টোটাল কোন চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে সেটা বাদেও একটা জিনিস আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, যেটা তোমাকে মেইনটেইন করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ফর্মুলা নোট। তুমি যখন এই চ্যাপ্টারগুলো পড়বা, প্রথমে ধরো ভেক্টর পড়বা, ভেক্টরের বেসিক পড়বা, ভেক্টরের এমসিকিউ পড়বা, ভেক্টরের সিকিউ পড়বা। এখন ভেক্টরের এমসিকিউ, সিকিউ এবং বেসিক পড়ার পর যদি পরীক্ষার আগের ঠিক মোমেন্টে ফর্মুলাগুলো তুমি একবার রিভিশন না দিয়ে যাইতে পারো, ফর্মুলাগুলো তোমার মাথার ভিতরে একদম টাটকা, যেটাকে বলে একদম জলজ্যান্ত অবস্থা, বা ঠোঁটের আগায় না থাকে, পরীক্ষার হলে যেয়ে দেখবা যে তুমি জানোই ম্যাথটা তুমি পারো, বাট তুমি ফর্মুলা লিখতেছে, ফর্মুলা আসতেছে না, ফর্মুলা আসতেছে না, ফর্মুলা ভুল লিখতেছো, ভুল হয়ে যাচ্ছে। খুবই একটা প্যাথেটিক একটা কাহিনী হয় ফিজিক্সের ক্ষেত্রে, কাহিনী প্রত্যেকবার হয়। সো তুমি কি করবা, তুমি এখন এই ভিডিওটা যেই মোমেন্টে দেখতেছো, এই মোমেন্ট থেকে পড়া শুরু করলেই প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সাথে সাথে তোমার একটা খাতা রাখবা, সেই খাতাতে ফর্মুলাগুলো সুন্দর করে নোট করবা। কিভাবে? একটা ফর্মুলা এই সাইডে লিখলা, সাপোজ তুমি ধরো G=GM/R² ফর্মুলা লিখলা, তো এখানে সাইড নোট দিলা, জি মানে কি, এম মানে কি, তারপরে আর মানে কি, ছোট হাতে জি মানে কি, প্রত্যেকটা ফর্মুলা লিখলা। তারপরে ধরো হচ্ছে R² = P² + Q² 2PQ cos আলফা লিখলা।
এই ফর্মুলার যে কয়টা কেস আছে, এই ফর্মুলা থেকে যা যা তৈরি করা যায়, কোনটার মানে কি বোঝায়, একটু সাইড নোট দিয়ে লিখে রাখলাম, যাতে তুমি পরীক্ষার আগের সময়টাতে দেখতে পারো। আর যদি তোমার কাছে এরকম ফর্মুলা নোটের কোনো বই, শিট কিছু টিচার দিয়ে থাকে, আগে থেকে থাকে, তাহলে তো এই কাজটা তোমার নতুন করে করা লাগছে না। তখন তুমি যেটা করবা, লিখে লিখে প্র্যাকটিস করো, যত সম্ভব লিখে লিখে প্র্যাকটিস করো, মাথার ভিতর ঢোকায় ফেলো, পরীক্ষার হলে যাওয়ার আগ মোমেন্টে আবার তুমি দেখে যাবা। সো ফর্মুলা নিয়ে মোটামুটি ওভারঅল কথাবার্তা আমি বলে ফেলছি। বাকি টিপস অ্যান্ড ট্রিক্স রিপন ভাইয়া তোমাদের বলবে এবং চ্যাপ্টার ভিত্তিক গাইডলাইন দিবে। সো তোমার যদি ওভারঅল আগে এই সবগুলা চ্যাপ্টার নিয়ে সিকিউ প্ল্যান, মানে 90+ পাইতে গেলে কোন কোন চ্যাপ্টারে ফোকাস করা লাগে, এইগুলো নিয়ে কোনো প্ল্যান থাকে, সেটা আগে বললো, তারপরে ডেডিকেটেড চ্যাপ্টারে যাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে রিপন হোসেন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে। তো ফিজিক্স খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নির্ভর করে আমি কোন সেক্টরে যাব। ফিজিক্সের মার্ক যদি তোমার একেবারেই কম হয়ে যায়, তুমি ইঞ্জিনিয়ারিং কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা না। বিশেষ করে তোমার বুয়েটে ফিজিক্সের মার্ক প্রায় 90+ রাখে। তো সেক্ষেত্রে ফিজিক্সের GPA 5 সহ এর মার্কটা 90+ রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমি যখন তোমাদের লেভেলে ছিলাম, কিভাবে ফিজিক্সের পরীক্ষাটা কভার করছি, যা পড়েছিলাম, যেভাবে পড়েছিলাম, তোমাদেরকে সেটা শেয়ার করব। চলো আমি শুরুটা করবো হচ্ছে ভেক্টর নিয়ে। তো ভেক্টরের দেখো, এই যে এটা নাও, ভেক্টরের হচ্ছে কিছু টপিকস আমি তোমাদের জন্য অ্যানালাইজ করছি এবং সেগুলো সুন্দরভাবে এখানে সাজিয়ে লিখছি। তো প্রত্যেকটা বিষয় আমি একটা করে তোমাদের মাঝে উপস্থাপন করব, একটু দেখো। ঠিক আছে, এখন প্রথম যেই জিনিসটা থাকে ভেক্টরের উপরে, সেটা হচ্ছে লব্ধি সংক্রান্ত। তো লব্ধি কোথা থেকে আসে? দেখো, লব্ধি সরাসরি তোমাকে বলবে না যে অমুক একটা ভেক্টর দেওয়া আছে, অমুক একটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টরের লব্ধি বের করো। সৃজনশীল এমন আসে না। ধরো লব্ধিটা ঢোকাই দিয়েছে তোমার নদী নৌকার ভিতরে, ঠিক আছে? তো এই কোয়ালিটির ম্যাথগুলো দেখবা। আর সবার আগে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ভেক্টরের জন্য, সেটা হচ্ছে তোমার নদী নৌকার ম্যাথ। তো নদী নৌকার ম্যাথ থেকে দেখো এই পর্যন্ত টোটাল 17টি সিকিউ আসতে দেখা গেছে। ঠিক আছে, তো এইখানে ছাড় দেওয়ার কোনো উপায় নাই। তো আমি এই নদী নৌকার ম্যাথগুলো করতাম কিভাবে, আমি যখন আমার টিচারের কাছে পড়েছিলাম, তখন ভাই যেভাবে বললো, প্রত্যেকটা জিনিস সূত্রের পাশে আমার ব্যাখ্যা লেখা ছিল, যেটা অমুক, এটা অমুক, এটা অমুককে যে ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রে আবার আমি নিজের ক্ষেত্রে একটা জিনিস করেছিলাম, যখন আমি সৃজনশীল সলভ করতাম, দেখতাম যে আমার এই সৃজনশীলে একটা নতুন ট্রিক্স আছে, তো ওটা আমি লিখে নিতাম, আমার A4 পেপারে লিখে নিতাম যে অমুক পৃষ্ঠায় অমুক নাম্বার ম্যাথটা তোর দেখা উচিত। আমি এইভাবে লিখতাম, আমি গাইড করতাম। ঠিক আছে, তো নদী নৌকার এখানে দেখবা যে মানে দুইটা নৌকার রেস করতেছে। ঠিক আছে, দুইটা নৌকার রেস করতেছে, এখানে টাইম রিলেটেড ম্যাথ আসে, যে কে আগে পৌঁছাবে, কে পরে পৌঁছাবে, বা এখানে কোন দিয়ে বলে দেয় যে একটা নৌকা যদি এতক্ষণে যায় তাহলে সে কি সঠিক গন্তব্যস্থলে পৌঁছাবে, নাকি সে পাড়ের থেকে কত দূরত্বে পৌঁছাবে, এইগুলো বের করতে বলে। তো নদী নৌকা সংক্রান্ত তুমি তোমার সৃজনশীল যা দেখছো সেগুলো সব একবার করে রিভিশন দিবা। আর অবশ্যই এই সৃজনশীল রিভিশন দেওয়ার আগে তোমার টিচার তোমাকে যেই ফর্মুলাগুলো শিখিয়েছে ওইগুলো অবশ্যই আগে দেখে নিবা। তো আমি করতাম কি, আমি আমার খাতায় যেভাবে নোট করা ছিল প্রত্যেকটা বিষয়, দেখো যে বেসিক বিষয়টা আমার এভাবে নোট করা ছিল। প্রথমে আমার প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা লেখা ছিল। ঠিক আছে, প্রত্যেকটা বিষয়ের আমার সংজ্ঞা লেখা ছিল, আমি সংজ্ঞা পড়তাম। সেই সংজ্ঞা রিলেটেড যদি আমার সূত্র ডেভেলপ করা থাকতো, সূত্রটা দেখতাম। এই সূত্র থেকে আমি একক বের করা ছিল, সেইগুলো একটু খেয়াল করতাম MCQর জন্য, এবং পরবর্তীতে এখান থেকে আমি মাত্রা বের করতে পারতাম। তো এটা আমার বেসিক ছিল, এবং ক্যালকুলেশন রিলেটেড ছোট ছোট ম্যাথ আমার কাছে করা থাকতো, সেইগুলো আমার নোটে থাকতো। তো ওই নোটগুলো দিয়ে আমি রিভিশন চলে আসতাম। এখন পরবর্তীতে যখন আমার বেসিকটা শেষ হয়েছে, তখন আমি সৃজনশীলে হাত দিতাম। তো সৃজনশীলে কোন টপিকসে বেশি গুরুত্ব দিতাম? নদী নৌকার। এবং কিভাবে, একটু আগেই তোমাদেরকে বললাম। তো নদী নৌকা কখনোই ছেড়ে যাবে না। ঠিক আছে, ওকে। তারপরে নদী নৌকা রিলেটেড যদি না আসে, এর মানে বিপরীতে কি আসতে পারে, সেটা হচ্ছে বৃষ্টি আর ছাতার অঙ্ক। ঠিক আছে, দেখো মনে করো একটা লোক বা নাবিক, মোটরসাইকেল, বাইকার, যে কোনো কিছু বলে দিতে পারে, তোমাকে বলবে যে সে এত বেগে যাচ্ছে, বৃষ্টি এত বেগে পড়তেছে, সে মানে বৃষ্টির লব্ধি বেগ কত, এবং তাকে কত কোণে ছাতা ধরতে হবে। এই রিলেটেড MCQ, তাহলে কি কত কোণে ছাতা ধরতে হবে, এইগুলো একটু খেয়াল রাখবা, কত কোণে ছাতা ধরতে হবে। দেখো এই ছাতা নৌকার আর ট্রাকের বিষয়টা ওই রকমই, ওই যে বললাম মোটর বাইকার বা নিজের ব্যক্তি হইতে পারে, তোমাকে এক্ষেত্রে বলতে পারে কত কোণে। তো থিটার মানটা বের করা শিখবা, আর ওখান থেকে বৃষ্টির লব্ধি বেগটা বের করা শিখবা। ঠিক আছে,
আচ্ছা, এইবার ডট গুণনের ক্ষেত্রে আর ক্রস গুণনের ক্ষেত্রে সিমিলার টাইপের এবং বারবার খুবই আসে, ঠিক আছে। যদি এটা খুবই সহজ করে তো ডট গুণনের ভিতর থেকে দেখো, আমরা তোমরা ডট গুণন দেখে থাকো তো ওখানে দেখবা এ বি কস থিটা আছে, এ বি কস থিটা, এটা কিসের সমীকরণ দেখো, এ ডট বি। তো এখান থেকে তুমি বিভিন্ন রকম জিনিস বের করতে পারো, বলতে পারে যে এ বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করো, তখন তুমি যার লম্ব বিক্ষেপ বের করবা তার কস থিটা বের করা লাগবে। যদি বি এর লম্ব বিক্ষেপ বের করো তাহলে বি কস থিটার মান বের করতে হবে, যদি এ এর লম্ব বিক্ষেপ বের করো এ এর কস থিটা বের করা লাগবে। আবার এখান থেকে বলতে পারে যে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে। এইবার এখানে আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, মনে করো দুইটা ভেক্টর সরাসরি দিয়ে দিল এবং এই দুইটা ভেক্টরের ভিতরে যে কোনো একটা ভেক্টরে ঢোকাই দিল এম আই বা এম জে, মানে এম অথবা এ ঢোকাই দিল অজানা একটা ভেক্টর। তোমাকে বলতে পারে যে এই এম এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, এম এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে। এই কোয়ালিটির গুলো খুব ভালোভাবে দেখে যাবা, ঠিক আছে, এগুলো গোয়াতে খুব আসে। তার মানে দেখো তোমার লম্ব হওয়ার শর্ত ছিল এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান কি 0, আর যখন তুমি হচ্ছে সমান্তরাল করবা তখন সেটা ক্রস গুণনে নিয়ে গেছিলে। তো সেই ক্ষেত্রে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি বললাম, কোণ নির্ণয়, লম্ব বিক্ষেপ, তারপরে হচ্ছে যে অমুকের মান কত হলে এটা পরস্পর লম্ব হবে বা এম এর মান কত হলে পরস্পর এটা সমান্তরাল হবে, এই কোয়ালিটির, ঠিক আছে। তাহলে ডট গুণন ক্রস গুণন শেষ। এখন আসি ক্ষেত্রফল। তো আমি সারা জীবন এই তিনটা জিনিসের ক্ষেত্রফল বের করতাম, ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা, সামান্তরিকের দুটো বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল এবং সামান্তরিকের দুটো কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল, এই রিলেটেড বারবার আসে। দেখবা এখান থেকে যদি ক্ষেত্রফল রিলেটেড দেয় তো এটা মনে রাখবা, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আর সামান্তরিকের দুই রকম ব্যবহার করা যায়, একটা হচ্ছে বাহু দেওয়া থাকলে আর একটা হচ্ছে কর্ণ দেওয়া থাকলে। শেষ। তাহলে ক্ষেত্রফল গেল। আর সমতলী হওয়ার শর্ত, সমতলী হওয়ার শর্ত একই। দেখো মনে করো তিনটা ভেক্টর আছে, তো প্রথম দুইটা ভেক্টর তুমি ক্রস গুণন করে তৃতীয় ভেক্টরের সাথে যদি তুমি ডট গুণন করো তাহলে মানটা যদি 0 আসে তাহলে এটা বলবো যে একই তলে অবস্থিত। তোমাকে বলতে পারে একই তলে অবস্থিত কিনা বা সমতলীয় কিনা, ঠিক আছে। মানে তোমাকে বলে দেবে এইভাবে যে একতলীয়, একতলীয় মানেই সমতলীয়, ঠিক আছে। তাহলে তার শর্ত কি এরকম, তুমি যে কোনো দুটো প্রথমে ক্রস গুণন করে নিয়ে একটার সাথে ডট গুণন করে দিবা, শেষ। এইবার আসি ভেক্টর ক্যালকুলাস। এই ভেক্টর ক্যালকুলাসটা খুবই কম দেয়, ঠিক আছে। তারপরও যদি মনে করে যে আমি জেনারেল ওয়েজ থেকে একটা কোশ্চেন করব এবং পরে ভেক্টর ক্যালকুলাস থেকে একটা করব, তাহলে এখানে তোমাকে সবথেকে গুরুত্বপূর্ণ এবং হেল্প করবে সেটা হচ্ছে কার্ল আর ডাইভারজেন্স, ঠিক আছে। ডাইভারজেন্স আসলেই মনে রাখবা সলিনয়েডাল হবে কি না, এই কথাটা। সলিনয়েডাল হওয়ার শর্ত কি ভাইয়া, এতে ডাইভারজেন্স কি হবে, 0 হবে। তাহলে সলিনয়েডালের শর্ত কি, সলিনয়েডাল দেখো তোমার এখানে ডাইভারজেন্স 0 হবে, অর্থাৎ নেবলা ভেক্টর ডট যে কোনো একটা ভি ভেক্টর তোমার কি হবে, 0 হবে। ডাইভারজেন্সের গেল। এইবার কার্লের ক্ষেত্রে কি হবে, নেবলা ভেক্টরের সাথে যে কোনো মানে কার্লের বেলায় যে জিনিসটা আসে সেটা হচ্ছে তোমার বলবে যে ভেক্টরটি ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল। এখন হচ্ছে অঘূর্ণনশীলের শর্ত ছিল যে তোমার ক্রস গুণন কি হবে, 0 হবে। অঘূর্ণনশীলে ক্রস গুণন 0 হবে, তাহলে এটা ক্রস গুণন কি হবে, 0। যদি এটা 0 হয়ে যায় বলবো এটা অঘূর্ণনশীল অর্থাৎ ঘোরে না, আর যদি এটা 0 না হয় তাহলে বলবো এটা ঘূর্ণনশীল, ঠিক আছে। আর অঘূর্ণনশীলের বেলায় আর একটা টপিকস উল্লেখ করতে পারে, সেটা সংরক্ষণশীল কিনা। অঘূর্ণনশীল মানেই সংরক্ষণশীল, ঠিক আছে। ওকে, এবার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের বেলায় একটা মজার একটা টপিক দেখছিলাম এমন যে একটা স্কেলার রাশি তোমাকে দিয়ে দিয়েছে এক্স ওয়াই জেড আকারে, কোনো মান না, সেটার গ্রেডিয়েন্ট তোমাকে নির্ণয় করতে হয়েছে এবং বলছে যে অমুক জায়গায়, মানে অমুক জায়গায় বলতে মনে করো 1, -1, 0 এই বিন্দুতে ওর গ্রেডিয়েন্ট নির্ণয় করো, বা এই বিন্দুতে গ্রেডিয়েন্ট না বলে মনে করো একটা তাপমাত্রার স্কেলার রাশি করে দিল তোমাকে, দিয়ে বলবে ওই অমুক বিন্দুতে এর তাপমাত্রাটা কত ছিল। তার মানে তোমাকে গ্রেডিয়েন্টের ফর্মুলা বের করে নিয়ে এসে একটা ভেক্টর রাশি বের করা লাগবে, তারপরে এক্স ওয়াই জেড এর জায়গায় তুমি মানগুলো বসিয়ে দিবা। তাহলে এভাবে ভেক্টর ক্যালকুলাস শেষ হবে। তবে এখান থেকে যদি বলো ভাইয়া একদম আসার মতো একদম শিওরিটি করেন বা 90%-এর উপরে পার্সেন্টেজ দেন, তাহলে সেখানে আমি বলবো তোমাকে নদী নৌকা ধরে রাখার জন্য, আর একটা বলবো কি তোমার হচ্ছে কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তাহলে এইভাবে তুমি ভেক্টরটা কভার করতে পারো। এইবার একই অনুযায়ী আমি নিউটনিয়ান বলবিদ্যায় তোমাদের সাজেস্ট করবো এইভাবে সব এক। আমার প্রত্যেকটা বিষয় আমি কখনো ফাঁকি দেই নাই, ঠিক আছে। ফাঁকি দেই না বলতে, যখন হচ্ছে আমি পড়াশোনা করতাম আমার টিচারের কাছে যখন যাইতাম, টিচার আমাকে যা শেখাইতো সংজ্ঞা থেকে শুরু করে এবং বেসিক ম্যাথ পর্যন্ত সব আমার খাতায় লেখা ছিল। তো সেক্ষেত্রে আমি যখনই যেই অধ্যায় শুরু করতাম আমি আমার নিজের বেসিকটা ওখান থেকে কভার করে নিতাম। ওখানে আমার ফর্মুলা আছে, ওখানে আমার সংজ্ঞা আছে, ওখানে আমার কিছু ক খ লেখা আছে, সব কিছু ওইগুলো দেখে এসে তারপর আমি গাইডের সাথে লড়াই করতাম, ঠিক আছে। এখন দেখো এখানে যেটা আসছে ভরবেগের সংরক্ষণশীলতা থেকে 6টা,
সিকিউ। তো ভরবেগের সংরক্ষণশীলতা যদি একটু বলতে চাই তাহলে এখানে মিলিত বেগের কথা বলবা, ঠিক আছে? মিলিত বেগের, মনে করো দুইটা বস্তু তোমার মুখোমুখি সংঘর্ষ হইতে পারে, বা একটা বস্তু স্থির থাকছে আর একটা এসে ধাক্কা দিতে পারে, ঠিক আছে? তো এই কোয়ালিটির মিলিত বেগ বের করবা। কি বের করবা? মিলিত বেগ। দেখো মিলিত বেগের বেলায় তুমি এখানে ভরবেগের সংরক্ষণশীল সূত্র ব্যবহার করে তুমি মিলিত বেগটা বের করতে পারছো। এইবার ওই সংঘর্ষের কারণে সংঘর্ষটা তোমার স্থিতিস্থাপক হয়েছে না হয় নাই এটা তোমাকে জিজ্ঞেস করতে পারবে। মানে বলবে ঘ নম্বরে যে সংঘর্ষটি স্থিতিস্থাপক ছিল নাকি ছিল না, এতটুকু, ঠিক আছে? তো স্থিতিস্থাপক থাকার শর্ত কি তোমরা জানো, যে আদি ভরবেগ এবং তোমার হচ্ছে যদি শেষ ভরবেগ বের করে যদি দুটোই সমান করতে পারো তাহলে স্থিতিস্থাপক, যদি না করতে পারো তাহলে একটু ভাববা, স্থিতিস্থাপক হওয়ার সম্ভাবনা একটু বেশি, ঠিক আছে? যদি না হয় একটু ক্যালকুলেশনটা চেক করবা, আর যদি নাই হয় তাহলে সংরক্ষণশীল না, এতটুকু, ঠিক আছে? এইবার এখানে কৌণিক ভরবেগ আর রৈখিক ভরবেগ, এই যে 8টা সৃজনশীল দেখছো না, তো এখানে কৌণিক ভরবেগে বিভিন্ন জিনিস আছে। দেখো মানে তুমি একটা বস্তু একটা রশ্মির সাহায্যে ঘোরাইতেছো, মানে তোমার মিনিটে 60 বার ঘোরাচ্ছ, মিনিটে 25 বার ঘোরাচ্ছ, এখানে তোমার কৌণিক বেগ কত এরকম আসতে পারে, ঠিক আছে? কৌণিক বেগ চাওয়ার সাথে সাথে তোমাকে কেন্দ্রমুখী বল চাইতে পারে, বা ওই যে ঘোরাচ্ছ এর মনে করো যে সহ্য ক্ষমতা এফ এর মান একটা দেওয়া রয়েছে, এবার তোমাকে বলবে যে এটা যদি মিনিটে এতবার ঘোরানো হয়, এত ভর চাপানো হয়, তাহলে দড়িটা ছিঁড়বে কি ছিঁড়বে না, ঠিক আছে? এই কোয়ালিটি কৌণিক ভরবেগ থেকে আসে খুব। এইবার কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে ওই যে তোমরা হচ্ছে যে বিভিন্ন যে নৃত্য কলা দেখছো না, নৃত্য যদি একটা নির্দিষ্ট বেগে মনে করো ঘুরতিছে, সে তাকে ব্যালেন্স করতে পারবে কিনা, এই রিলেটেড একটা ম্যাথ, ঠিক আছে? ওকে, এইবার জড়তার ভ্রামকের বেলায় আমি করতাম কি, জড়তার ভ্রামক আমি অনেক ভয় পাইতাম। এই জন্য আমার স্যার একটা ট্রিকি কোশ্চেন ধরাই দিছিল যে জড়তার ভ্রামক সব জায়গা থেকেই তোমাকে দেয় না, কিছু কিছু তোমার শেপে দেয়। যেমন জড়তার ভ্রামকের জন্য আমি দণ্ডাকার শেপের মুখস্থ করে নিয়েছিলাম। দণ্ডাকার শেপের জন্য যদি সেটা মানে তোমার একেবারে অক্ষ দিয়ে যায়, পাশে সমান্তরাল দিয়ে যায়, আর একটা হচ্ছে লম্ববিন্দুগামী হলে, তো প্রত্যেকটার ক্ষেত্রে আমি দুটা করে জড়তার ভ্রামকের সূত্র মুখস্থ করে নিয়েছিলাম, ঠিক আছে? আর জড়তার ভ্রামক পাইলে তুমি ইজিলি চক্রগতির ব্যাসার্ধ বের করতে পারবা। চক্রগতির ব্যাসার্ধই শুধুমাত্র এম কে স্কোয়ার এতটুকু থাকে, ওই জড়তার ভ্রামকের সাথে রিলেট করে কে এর মান তোমাকে বের করতে হয়, ঠিক আছে? তো এটা গেল জড়তার ভ্রামক। তো জড়তার ভ্রামকে আমি তোমাকে কয়েকটা আকার বলে দিই, দণ্ডাকার আর চাকতি আকার। চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামক, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার আয়তাকারের ক্ষেত্রে একটা আয়তাকার, দণ্ডাকার, চাকতি আকার, আয়তাকার। তারপরে হচ্ছে তোমার এটাকে বৃত্তাকারও বলা যায়, বৃত্তাকার। আর একটা পড়ছিলাম হচ্ছে সিলিন্ডার আকার, সিলিন্ডার আকার, ঠিক আছে? সিলিন্ডার। দেখো সিলিন্ডারের জন্য তো এই শেপগুলোর জন্য দেখো টোটাল কয়টা হচ্ছে 5টা, প্রত্যেকটা 2টা করে জড়তার ভ্রামক আমি মুখস্থ করে নিতাম, যদি প্রান্ত দিয়ে যায় আর এটা লম্ববিন্দুগামী হলে প্রত্যেকটা 2টা করে, ঠিক আছে? তাহলে এটা আমার প্রত্যেকটা শেপের জন্য জড়তার ভ্রামক পারলে তুমি ইজিলি দেখবা পারতিছো, তোমাকে একটা চিত্র দিয়ে মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিল যে জড়তার ভ্রামক বের করো, শেষ। এবার সুতার টান, কেন্দ্রমুখী ও কেন্দ্র বিমুখী বল, এইগুলো তোমার ওই যে কেন্দ্র মানে কৌণিক বেগের সাথে রিলেটেড করে দিবে। ওই যে বললাম না যে সুতা ছিঁড়বে কি না, কত বেগে ঘুরতেছে, কৌণিক বেগ কত, এই রিলেটেড, ঠিক আছে? আর সব থেকে ভাইটাল কোশ্চেন, যেটাকে যত স্টার দিবা স্টার ফুরাবে না, ঠিক আছে? সেটা হচ্ছে ব্যাংকিং কোণ, খুব আসে। আমি যখন নিউটনিয়ান বলবিদ্যা করছিলাম তো স্যার এইভাবে ইয়ার্কি মারি বলতো যে কিচ্ছু করা লাগবে না, শুধু ব্যাংকিং কোণ কর, না পেরে যাবি। তো তুমি যদি কখনো সৃজনশীল অ্যানালাইসিস করে থাকো তো দেখবা যে শেষে শুধু ব্যাংকিং কোণেরই ম্যাথ। তো এই ব্যাংকিং কোণ থেকে একটা শিওর পাবা শুধুমাত্র 2টা সূত্র জানলে। ট্যান থিটা ইকুয়াল টু, দেখো ট্যান থিটা ইকুয়াল টু তোমার হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি, আর একটা সূত্র হচ্ছে সাইন থিটা সমান সমান কি, দেখো সাইন থিটা সমান সমান তোমার হচ্ছে এইচ বাই এক্স, এতটুকু। সাইন থিটা হচ্ছে এইচ বাই এক্স। এই 2টা সূত্রের উপর ভিত্তি করে তুমি রাস্তার ব্যাংকিং কোণ টোটালটা শেষ করতে পারো, ঠিক আছে? তাহলে এখন এখান থেকে আমি সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হিসেবে বেছে নিব রাস্তার ব্যাংকিং কোণ, আর একটা হচ্ছে তোমার ওই যে সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা এটা। আর পরবর্তীতে যেটা বলবো যে জড়তার ভ্রামকের শেপ তো তোমাকে আমি মুখস্থ করেই দিয়েছি, এ পরবর্তীতে তুমি কি করবা যে একটা বস্তুকে ঘোরানো হচ্ছে এই রিলেটেড ম্যাথ করবা, ঘোরাইলে সুতাটা ছিঁড়ে যাবে কিনা, সে কত কৌণিক বেগে ঘুরবে, এই রিলেটেড, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি নিউটনিয়ান বলবিদ্যা যদি করে থাকো আল্লাহ ভরসা সবগুলো কমন পাবা, ঠিক আছে? তো পরবর্তী অধ্যায়গুলোতে মিল্টন ভাই তোমাদের আরো ভালো করে সাজেস্ট করবে। চলো মিল্টন ভাইয়ের কথাগুলো শুনে নিই। ভাই ওর মতো এত ভালো আমি পড়াই না, আমার তো মনে হইতেছে আমি আর স্টুডেন্ট পাবো না, সব এত ডিটেলে আমি তোমাদের দেখাবো না। কারণ হচ্ছে যে
ভিডিওটা অনেক বেশি লেন্দি করতে চাই না, তোমাদের জাস্ট কয়েকটা জিনিস দেখাই দিব। ও অনেক ডিটেলে দেখালো, অনেক ভালো পড়ায়, ওর রিসেন্ট ফিজিক্স ক্লাসগুলা খুবই ভালো হইতেছে, তোমরা অনেক পছন্দ করতেছো। ওর ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলা খুবই পছন্দ করতেছো তোমরা। তো আমার একটা সিগনেচার কোর্স আছে যেটা আমি মোটামুটি 23 ব্যাচ 24 ব্যাচে নামাইছিলাম এবং সবাই খুব পছন্দ করছে। আমি মার্কেটে এই কোর্সের ধারণা প্রথম নিয়ে আসছি, সেটা হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ কোর্স। ইঞ্জিনিয়ারিং সলভ কোর্স আনি নাই, ভার্সিটি আমি কয়েকবার নামাইছি, জিএসটি নামাইছি, এগ্রি নামাইছি, ভালো অ্যামাউন্টের স্টুডেন্ট পড়াইছি। তো এইবার আমি চাচ্ছিলাম না এই কোর্স নামাইতে, বিকজ আমি ডেডিকেটেডলি শুধু কেমিস্ট্রি ব্যাচগুলোতে ফোকাস করতে চাচ্ছিলাম, আমি কেমিস্ট্রি পড়াইতে চাচ্ছিলাম বিভিন্ন ব্যাচে। পরে ওদের সাথে কথাবার্তা হইলো, ওরা বললো যে ভাইয়া আপনি একা 3টা সাবজেক্ট করাইতে তো অনেক প্রেশার হয়ে যায়, এই জন্য অন্য কিছু করতে পারেন না, আপনি শুধু কেমিস্ট্রি পড়ান, বাকি আমরা দেখতেছি। তো পরে রিপনের সাথে কথা হলো, যেহেতু ট্রাস্টেড টিচার এবং তোমরা পছন্দ করো, এরকম টিচার না হইলে আসলে কোর্সেসগুলো নামানো যায় না। তো সেই ক্ষেত্রে রিপন এবং আমি কম্বাইন করে আমি কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংক সলভ করাবো তোমাদের, পাশাপাশি ম্যাথের অর্ধেক চ্যাপ্টার আমি নিব, আর ও ফিজিক্স কোশ্চেন ব্যাংক সলভ করাবে, আর ম্যাথের অর্ধেক চ্যাপ্টার ও নিবে। নিয়ে তোমাদেরকে স্মার্ট বোর্ডে উদ্ভাসের যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক আছে, যেটা মানে সলভ করা ঢাবি ক ইউনিটের জন্য, অন্যান্য ইউনিটের জন্য মাস্ট, এটা তোমাদেরকে একদম A to Z করাই দিব। কোর্স ফিজ হয়তো একটু বেশি থাকবে, 2500-এর মতো, বাট এটা একদম অ্যাডমিশনের সময় পাবা, এখন আপাতত এগুলো নিয়ে কথা না বলি। এরপর আসি কাজ ক্ষমতা শক্তি, এই চ্যাপ্টার থেকে কি পড়বা, কিভাবে পড়বা। আমি প্রথমেই বলবো কাজ ক্ষমতা শক্তি তোমার যদি আগে করা থাকে, তোমার যদি আগে নোট করা থাকে, তাহলে কাজ ক্ষমতা শক্তি তোমার যে বেসিক নোটটা আছে, আগে যা যা করা আছে ওগুলো ভালো করে পড়ে ফেলো, ঠিক আছে। এরপরে বেসিকটা তুমি করে ফেলছো, এরপর একটা ওয়ান শট এমসিকিউ ক্লাস দেখো, একটা ওয়ান শট সিকিউ ক্লাস দেখো। এই দুইটা জিনিস তোমার আগে সলভ করা থাকলেও ক্লাসটা পরীক্ষার আগে দেখে যাও, বিকজ যা তুমি দেখবা এবং শুনবা সাথে সাথে যদি একটু প্র্যাকটিস করো, পরীক্ষার হলে যে তোমার ভিজুয়াল মেমোরি, তোমার হচ্ছে শ্রবণ শক্তি, সব ধরনের মাসল মেমোরি তোমাকে হেল্প করবে। তো কাজ ক্ষমতা শক্তি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পাম্পের ক্ষমতার যে ম্যাথ, এটা পাম্পের ক্ষমতা মানে কুয়া থেকে যে তোমার পানি উত্তোলন করার যে ম্যাথগুলো আছে এবং পাম্পের ক্ষমতা রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলা। তো তুমি যদি, যেহেতু এটা 20 বারের বেশি সময় আসছে, তুমি যদি এইটা একটু ভালো করে সলভ করো, এখান থেকেই তুমি এক সেট পেয়ে যাবা, যদি কোশ্চেন খুব বেশি প্যাঁচায় না, মানে প্যাঁচাই টাচাই না করে। বাকি যদি তুমি একদম ভালো করে পারতে চাও, 20-এর পাশাপাশি দেখো কৃত কাজ থেকে 24 সেট কোশ্চেন আসছে, 24 বার, বিগত 10 বছরের ভিতর 24 বার কোশ্চেন আসছে। তো এইটার কাহিনী কি দেখো, কাজ যে বা কৃত কাজের যে ফর্মুলা W=F.S বা Fs cos থিটা, এই Fs cos থিটা না হয়ে কখনো কখনো সাইন থিটাও হয়। কৃত কাজের ক্ষেত্রে আনত তলের কৃত কাজ থেকে শুরু করে বিভিন্ন টাইপের কৃত কাজ আছে, এখন সব তো ডিটেল আমি সাজেশন ক্লাসে দেখাবো না, বাট এই কখন Fs cos থিটা হয়, কখন Fs sin থিটা হয়, বা কোন টাইপের ক্ষেত্রে কিভাবে কৃত কাজ ক্যালকুলেট করতে হয়, এটা তুমি এখান থেকে সিকিউ সলভ করলে বুঝতে পারবা, অথবা ওয়ান শট বেসিক ক্লাস দেখে নিলেও বুঝতে পারবা। সো কাজ ক্ষমতা শক্তির থেকে ওভারঅল এই কয়টা টপিক, বেশি না, এই কয়টা টপিক দেখলেই হচ্ছে। বিশেষ করে কৃত কাজে ফোকাস করো এবং পাম্পের ক্ষমতা নির্ণয়ের যে ম্যাথগুলো আছে এগুলোতে ফোকাস করো। কর্মদক্ষতা থেকেও ম্যাথ আসে, 3 বার আসছে, এটা তো হালকা হালকা ফোকাস করো। এবার আমার কেন জানি মনে হয় যে তোমার কর্মদক্ষতাকে ইন্টিগ্রেট করেই ম্যাথ দিবে। কাজ ক্ষমতা শক্তি থেকে আমার যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিস অনুযায়ী আমার মনে হয় যে কর্মদক্ষতাকে ইন্টিগ্রেট করেই তোমার ম্যাথ দিবে। সো কর্মদক্ষতা এই জিনিসটা ভালো করে দেখে নিও, ঠিক আছে, বা ইন্টিগ্রেট করা ম্যাথগুলো একটু ভালো করে কইরো। ওকে, পরে আসো কাজ ক্ষমতা শক্তির পর মহাকর্ষ অভিকর্ষ থেকে তোমার কি কি ম্যাথ আসে। দেখো, মহাকর্ষ অভিকর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কৃত্রিম উপগ্রহ এবং এই জি রিলেটেড এই দুইটা পার্ট। কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহের বেগ, তারপরে হচ্ছে যে অন্যান্য যেই কৃত্রিম উপগ্রহ রিলেটেড, ভূস্থির উপগ্রহ রিলেটেড যে কয়টা ম্যাথ আছে বা সিকিউর যেই পার্টটা আছে, কত উচ্চতায় স্থাপন করতে হবে, ঠিক আছে, এই উচ্চতা নির্ণয় যে ম্যাথগুলো আছে এইগুলো সবচেয়ে বেশি আসে। আর জি এর ফর্মুলা রিলেটেড দেখো প্রশ্ন 15 বার আসছে। জি এর ফর্মুলা রিলেটেড বলতে কি বোঝাচ্ছি, জি এর ফর্মুলার তো শেষ নাই। দেখো, নর্মাল ভূপৃষ্ঠের উপর G=gm/r² ফর্মুলা আছে। তুমি যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যাও, উচ্চতায় গেলে G=gm/r+h²। একটা জি দেয়া আছে, একটা জি এর মাধ্যমে আরেকটা জি বের করতে হবে, এরকম যদি কেস থাকে তাহলে কি হয়, আমাদের G'=G*(1-2h/r একটা ফর্মুলা আছে, আবার গভীরতার জন্য G'=G*(1-h/r একটা ফর্মুলা আছে। এই যে ফর্মুলাগুলো আছে, কোনটা কোন কেসের ক্ষেত্রে তুমি ব্যবহার করবা, কোনটা কোন কেসের ক্ষেত্রে ব্যবহার করবে, এগুলো জানা মাস্ট।
এগুলো না জানলে হবে না। সো এগুলো জানতে হবে কোনটা কোন কেসের ক্ষেত্রে, এবং এই ফর্মুলাগুলো ব্যবহার করে যে সমস্ত সিকিউগুলো আসে এগুলো পর্যাপ্ত পরিমাণে তোমাকে সলভ করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। এছাড়া যেমন হচ্ছে জি প্রাইম ইকুয়ালস টু জি, তোমার হচ্ছে যে জি প্রাইম ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা বলে একটা ফর্মুলা আছে সম্ভবত, ঠিক আছে। তোমার পৃথিবীর রৈখিক একটা অ্যাঙ্গেল তৈরি করে, ওইটার ক্ষেত্রে টোটাল ল্যাঙ্গুয়েজগুলো ভুলে গেছি। তোমাকে যদি এখন আমার পড়াইতে হয় টোটালটা পড়ে আমি তোমাকে খুব সুন্দর মতো পড়াইতে পারবো, বাট এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ যেই জায়গাগুলো থেকে তোমার ম্যাথ খুবই আসে। এছাড়া মুক্তিবেগ থেকে দেখো 7 বার কোশ্চেন আসছে, মুক্তিবেগ থেকে বেশ রিপিটেটিভ কোশ্চেন আসে। আমার মতে তুমি যদি যশোর বোর্ড বা অন্যান্য বোর্ডগুলোর হও তাহলে মুক্তিবেগটা একটু ভালো করে দেখো, ঠিক আছে। মুক্তিবেগ ইন্টিগ্রেট করে দেয় টোটাল সেটের ভিতরে, মুক্তিবেগ এক জায়গায় বলে দিবে এবং হচ্ছে যে বের করে দিতে বলতে পারে। ঢাকা বোর্ডে মুক্তিবেগ বেশ আসে, সো মুক্তিবেগটাও ভালো করে দেখবা। ওভারঅল এই যে 4টা টপিক লিখছি, এই 4টা টপিক কোনোভাবেই বাদ দিবা না। যদি টোটাল বেসিকগুলো দেখে যাইতে পারো তাহলে তো খুবই ভালো। তো তাহলে কি করবা, যেই 2টা চ্যাপ্টার আমি বললাম এই 2টা চ্যাপ্টারে প্রথমে যদি তোমার বেসিক ক্লাস করা থাকে তাহলে তোমার আর বেসিক ক্লাস দেখার দরকার নেই, নিজে নিজে রিভিশন দাও। আর বেসিক ক্লাস যদি করা না থাকে একটা বেসিক ক্লাস দেখো, প্রথমে বেসিক ক্লাস দেখো, বেসিকগুলো ঝালাই করে নাও। তারপরে 1 ঘন্টার নিচে যে সমস্ত এমসিকিউ সলভ ক্লাসগুলো আছে, 1 ঘন্টার ভিতরে যে সমস্ত এমসিকিউ সলভগুলো ক্লাস আছে এক চ্যাপ্টারের উপর, ওই চ্যাপ্টারের ওই এমসিকিউ সলভ ক্লাস দেখো, সিকিউ সলভ ক্লাস দেখো, 3-4টা সিকিউ সলভ ক্লাস দেখো, দেখে জিনিসটা বুঝে নাও। এরপরে যেটা করবা যে এই জিনিসপত্রগুলো করার পরে তুমি যদি তোমার হাতে সময় থাকে এই চ্যাপ্টারের উপর বা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে বইয়ে, যেমন ধরো ইসাক স্যার, আমির হোসেন ইসাক স্যারের বইয়ে যে এমসিকিউগুলো আছে মেইন বইয়ে, ওখানকার এমসিকিউগুলো একটু হালকা পাতলা দেখে রাখো। এগুলো তোমার কাজে দিবে। তুমি একদম এমসিকিউতে 25-এ যদি পাইতে চাও ওই এমসিকিউ তোমাকে হিউজ পরিমাণ হেল্প করবে। আর যদি সময় না পাও তাহলে এই এমসিকিউ সলভের যে ওয়ান শট দেখতেছো এটাই আনা। যেমন রিপন ভাইয়ার যে ক্লাসগুলো আছে 1 ঘন্টা করে, ওই ক্লাসগুলোতেই কিন্তু যে এমসিকিউগুলো দেখানো হয়েছে ওর ভিতর থেকেই তুমি কমন পাবা। সো প্যারা হওয়ার কথা না। টোটাল 7টা ফার্স্ট পেপারে 7টা ক্লাসের সব ক্লাসগুলো কম্বাইন করে একটা ক্লাস তোমাদের দিয়ে দিব, একটা ক্লাস করলেই তোমার কভার হয়ে যাবে, সমস্যা হবে না। ওকে, সো এরপরে তোমার মহাকর্ষ অভিকর্ষর পরে পদার্থের গাঠনিক ধর্ম এবং পর্যাবৃত্ত গতি নিয়ে রিপন কথা বলবে, পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে আমি কথা বলি। পদার্থের গাঠনিক ধর্ম হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখান থেকে সবচেয়ে ইজিলি মার্ক তোলা যায়, এবং আমি তোমাকে এখনই বলে দিতে পারি পদার্থের গাঠনিক ধর্ম থেকে এই দুইটা জায়গা থেকে প্রশ্ন আসবে। গ নাম্বারের প্রশ্ন দিবে তোমার হচ্ছে এই ইয়ং গুণাঙ্ক অথবা পয়সনের অনুপাত থেকে, আর ঘ নম্বরের প্রশ্ন দিবে হচ্ছে বিকৃতি, কৃতকাজ এবং একক আয়তনের শক্তি থেকে। বলেই দেওয়া যায়, ঠিক আছে, একদম স্পেসিফিক এই জায়গা থেকেই প্রশ্ন আসে, এখান থেকে আর কিছু নাই, শর্ট সিলেবাস আর কিচ্ছু নাই। এখন ইয়ং গুণাঙ্কের ক্ষেত্রে তুমি যখন ইয়ং গুণাঙ্কের ফর্মুলা লিখবা, ধরো এই ইয়ং গুণাঙ্ক y ইকুয়ালস টু যে ফর্মুলা আছে আমাদের y ইকুয়ালস টু f/a ডিভাইডেড বাই l/l, আমি এইভাবেই মনে রাখি। এখন ধরো f কে ভাঙলে mg পাওয়া যায়, a কে ভাঙলে পাই আর স্কোয়ার পাওয়া যায়। পাই আর স্কোয়ার না ভেঙে তুমি যদি a কে ভেঙে পাই ডি স্কোয়ার বাই 4 করো তাহলে সেই ফর্মুলা এখানে বসাইতে পারতে হবে, নিচে l/l বসাইতে পারতে হবে। অর্থাৎ এই ফর্মুলাগুলো ভেঙে যত মাইক্রো লেভেলে ভ্যালুগুলো বসানো যায়, কখনো কখনো তোমার ব্যাসার্ধ দিয়ে দিবে, কখনো ব্যাস দিয়ে দিবে, সরাসরি ক্ষেত্রফল দিয়ে দিবে, ভর দিয়ে দিবে, ওজন দিয়ে দিবে, কখনো আবার বল দিয়ে দিবে, দৈর্ঘ্য বৃদ্ধি দিয়ে দিবে। প্রত্যেকটা ভ্যালু কোনটা কার ভ্যালু এটাকে আইডেন্টিফাই করে এই ফর্মুলাতে বসিয়ে ভ্যালু বের করা তোমাকে শিখতে হবে। সো এই ফর্মুলা রিলেটেড যাবতীয় ক্যালকুলেশন তুমি ভালো করে দেখে নাও। 1-2 সেট কোশ্চেন সলভ করলেই, 3-4 সেট কোশ্চেন সলভ করলেই ইজিলি তুমি পারবা। ওকে, এরপরে আসো বিকৃতি, কৃতকাজ এই জায়গাগুলো থেকে একক আয়তনের শক্তি হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, যে ফর্মুলাগুলো আছে এগুলো দেখতে হবে। পয়সনের অনুপাতটা ভালো করে দেখো, পয়সনের অনুপাত তো ইজি, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত। সো পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাতটা এইটাতে কিভাবে ম্যাথ বসাচ্ছে এই জিনিসপত্রগুলো একটু ভালো করে দেখে নিবা। সো এইগুলো দেখে নিলেই তোমার এই চ্যাপ্টার ইজি। আমি পার্সোনালি প্রেফার করব তুমি কোনো চ্যাপ্টার থেকে সিকিউ সলভ করো আর না করো, ভেক্টর থেকে 1 সেট সিকিউ মাস্ট সলভ করবা, 10 মার্ক একদম ইজিলি পারা যায়।
ঠিক আছে, কাজ ক্ষমতা থেকে এক সেট সিকিউ মাস সলভ করবা, একদম ইজিলি পারা যায়। আর এখানে পদার্থের গাঠনিক ধর্ম থেকে এক সেট সিকিউ মাস সলভ করবা, ইজিলি 10 মার্ক পাওয়া যায়। এই 3 জায়গাতে পেঁচায় অনেক কম, এই 3 জায়গা থেকে 30 মার্ক কনফার্ম করা একদম কোনো ব্যাপারই না। আরেকটা জায়গা বলে দিই, যদি আদর্শ গ্যাস থেকে সিকিউ আসে, আদর্শ গ্যাস থেকে 1 সেট সিকিউ সলভ করো, ওখান থেকে দেখেই বলে দেওয়া যায় যে শিশিরাঙ্কের ম্যাথ আসবে, তো ওখান থেকে আরো 10 মার্ক ইজিলি পারা যায়। সো এই জায়গাগুলো একদম কমন জায়গা। দেখো টোটাল চ্যাপ্টারের ভিতরে 4টা চ্যাপ্টার বললাম, 4টা চ্যাপ্টার থেকে 40 মার্ক অলরেডি তোমার কনফার্ম হয়ে গেছে। বাকি অংশ রিপন ভাই এসে আলোচনা করুক, ও যেহেতু আরো বেশি এক্সপার্ট, ও আলোচনা করুক, পরের বিষয়গুলো নিয়ে কথা বলবো। ধন্যবাদ মিল্টন খন্দকার ভাইকে, উনি খুব সুন্দরভাবে 3টা অধ্যায় কিভাবে পড়বা এটা বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এর পরের অধ্যায়টি হচ্ছে তোমার পর্যায়বৃত্ত গতি। তো এটাও কিন্তু খুবই একটা সহজ মানে অধ্যায়। ঠিক আছে, তো আমার ক্ষেত্রে এটা খুব ভালো লাগতো যখন আমি একটা পাহাড়ের উপরে একটা দোলক নিয়ে যাইতাম এবং দেখা যাচ্ছে এখানে যে দোলনকালটা দিত ঠিক ওখানে যে একটু কম সময় দিচ্ছে, মানে দেরি করে দিচ্ছে, যে এখানে যদি 2 সেকেন্ড দোলনকাল হয়, এটা যখন পাহাড়ে তুলতেছি তখন দেখা যাচ্ছে 2.01 সামথিং করে দিচ্ছে, তার মানে এটা দেরিতে ঘুরতেছে। ঠিক আছে, এই রিলেটেড। তো এখানে আমি যেটা শুরুতে বলবো সেটা হচ্ছে, দেখো এখানে SHM সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশন থেকে দেখো 20টা মানে টোটাল সিকিউ দিছে এই পর্যন্ত। ঠিক আছে, আবার পরবর্তী দেখো সরল দোলকের ব্যবহার 34টা। ঠিক আছে, তাহলে সব থেকে ভাইটাল পয়েন্টগুলো তোমাকে কিন্তু সাজেস্ট করা হয়েছে প্রথমেই। তো SHM থেকে ভাইয়া কি রকমের প্রশ্ন আসতে পারে, এটা খুবই সহজ। একটা হচ্ছে যে তোমার সিম্পল হারমোনিক মোশনের যে অন্তরীকরণ বা ব্যবকলনীয় সমীকরণ আছে এটা থেকে। ঠিক আছে, ওখান থেকে তোমার কৌণিক কম্পাঙ্ক ওমেগার মান বলতে পারে, তারপর রৈখিক কম্পাঙ্ক তোমার এফ এর মান বের করতে বলতে পারে, এবং ওর দলনকাল বা পর্যায়কাল যেটা তোমরা বলো সেটা হচ্ছে টি বের করতে বলতে পারে। ঠিক আছে, তাহলে সিম্পল হারমোনিক মোশন গেল। এইবার আসি আমার সব থেকে ফেভারিট ম্যাথ, সেটা হচ্ছে সরল দোলক। একটা সরল দোলককে যখন আমি পাহাড়ের উপরে তুলবো বা 10তলা বিল্ডিং এর উপরে তুলবো বা মাটির নিচে নিয়ে যাব, তখন আমার সরল দোলকে দোলনকালটা 2 সেকেন্ড রাখার জন্য, সেকেন্ড দোলক এটাকে আমরা বলি সেকেন্ড দোলক, সেকেন্ড দোলকের দোলনকালটা আমরা 2 সেকেন্ড রাখার জন্য আমার ওর দৈর্ঘ্যের কিছু একটু পরিবর্তন করা লাগে। তো দৈর্ঘ্যের কি পরিবর্তন করব, দৈর্ঘ্য বাড়াবো কমাবো, এমন একটা প্রশ্ন আসে। ঠিক আছে, তো সরল দোলকের ক্ষেত্রে আমি বলবো যে তোমার সরল দোলকের এই টাইমটা সেম রাখার জন্য তোমার এল এর কিছু পরিবর্তন করতে হবে। ঠিক আছে, এল এর কিছু চেঞ্জ আসবে, সেই চেঞ্জ রিলেটেড একটু প্রশ্ন তুমি পড়ে নিবা। তাহলে এটা গেল। এবং দোলকের উপর জি এর প্রভাব, এই জি এর প্রভাবটাই মূলত হচ্ছে তুমি বিভিন্ন প্লেসে দেখো, যখন ওই যে তুমি মহাকর্ষ অভিকর্ষ পড়ে আসছো তখন দেখবা জি এর 3টা ফর্মুলা পাচ্ছ। একটা সাধারণ জি যেটা হচ্ছে আকৃতির উপরে নির্ভর করে, আর একটা হচ্ছে তোমার উচ্চতা, আর একটা হচ্ছে গভীরতা, মানে উচ্চতা গভীরতা আমরা এটাকে বলি উচ্চতা ক্রিয়া। ঠিক আছে, যখন পৃথিবীর থেকে 200 কিলোমিটার দূরে বা তার থেকে বাইরে নিয়ে যাওয়া হয় তখন অভিকর্ষ ত্বরণ একরকম হয়, পৃথিবীর নিচে নিয়ে গেলে একরকম হয়। তো সেই ক্ষেত্রে তোমার দোলকের মানে দোলনকালটা পরিবর্তন হয় সেই সাথে। ঠিক আছে, তো এই রিলেটেড ওটা গেল। এবং এর একটা গতিশক্তি আছে। ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশনের বেলায় দেখবা এইরকম আকৃতির যে চিত্রগুলো তোমরা দেখতে পাও, দেখো এই চিত্রগুলোর বিভিন্ন পোর্শনে, মনে করো এখানে আমি এ, এটা বি, এটা ও, এটা সি দিলাম। ঠিক আছে, তো সবসময় এখানে দেখবে, মনে করো এ বিন্দুতে এর যে মোট গতি মানে মোট শক্তি আর বি বিন্দুতে মোট শক্তি দুটো সেম কিনা। তার মানে তোমাকে এভাবে প্রশ্ন করতে পারে যে এই সিম্পল হারমোনিক মোশনটি শক্তির সংরক্ষণের সূত্রটা মেনে চলে কিনা, বা এ বিন্দুতে বি বিন্দুতে মোট শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে কিনা বা সংরক্ষণ আছে কিনা। ঠিক আছে, এরকম প্রশ্ন করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এ বিন্দুতে গতিশক্তি বের করা লাগবে, গতিশক্তি প্লাস এখানে বিভব শক্তি বের করতে হবে, বিভব শক্তি। তাহলে গতিশক্তি বিভব শক্তি করে যে শক্তিটা ওখানে মোট পাচ্ছ সেটা বি বিন্দুতেও আবার বের করবা, বি বিন্দুর জন্য গতিশক্তি আর তোমার এখানে বিভব শক্তি, বি বিন্দুতে গতিশক্তি প্লাস বিভব শক্তি। দেখা যাচ্ছে দুটো বিভব শক্তি সেম হয় বেশিরভাগ ক্ষেত্রে, যদি সেম হয় তাহলে বলবো এই সরল দোলকটি তোমার কি করে শক্তির সংরক্ষণশীলতা নীতিটা মেনে চলে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার সিম্পল হারমোনিক মোশনের শক্তির ক্ষেত্রে গেল। তাহলে এটা শেষ গেল। আর এখানে যদি আমি তোমাকে মানে একদম মেন পয়েন্টটা আইডেন্টিফাই করে দিতে চাই, সেটা বলবো যে শক্তি সংরক্ষণশীলতার মেনে চলে কিনা। আর এই সরল দোলকটাকে পাহাড়ের উপরে নিয়ে গেলে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে বলতে পারে, বা তোমাকে এইভাবে প্রশ্ন করতে পারে যে পাহাড়ের উচ্চতা কত, একটা প্রশ্ন গেল। আর টি কে সেম রাখার জন্য, অর্থাৎ দোলনকাল 2 সেকেন্ড রাখার জন্য এল এর কি পরিবর্তন করব, আমরা এলটা কি চেঞ্জ করব সেটা তোমাকে চাইতে পারে। ঠিক আছে, তাহলে এইটা একটু দেখবা। তাহলে পর্যায়বৃত্ত গতি থেকে একদম স্পেসিফিক এবং কিছু মানে সিকিউ আসে যেগুলো তুমি সহজেই পারবা। ঠিক আছে, ওকে। এখন আসি
সব থেকে, যেখানে টোটাল 7টা অধ্যায়ের ভিতর থেকে তোমাকে সৃজনশীল করবে 8টা, এবং 2টা শিওর বলা যায় আদর্শ গাছ থেকে দিবে। ঠিক আছে, আদর্শ গাছ থেকে যদি 2 সেট কোশ্চেন করে, এক সেট করবে তোমার হচ্ছে হ্রদ আর বুদবুদ, হ্রদের গভীরতা নির্ণয় করতে দেয়। ঠিক আছে, আর এক সেট আসবে শিশিরাঙ্ক আর আপেক্ষিক আর্দ্রতা নিয়ে। তো এই দুটো জিনিস সম্পর্কে, আর যদি মনে করো যে একটু ভিন্ন কোয়ালিটি দিতে যাচ্ছে, তাহলে একটা গ্যাসের নাম উল্লেখ করে দিল এবং ওই গ্যাসের গতিশক্তি তোমাকে বের করতে দিল। তবে গ্যাসের গতিশক্তি বের করতে গেলে তোমাকে অবশ্যই আরএমএস বেগের ধারণা রাখতে হবে। ঠিক আছে, আরএমএস যেটাকে আমরা বলি, আরএমএস বেগের ধারণা রাখা লাগবে, কারণ গতিশক্তি তুমি ওটা ছাড়া বের করতে পারবে না। এখন দেখো ভাইয়া, হ্রদের গভীরতার বেলায় মনে করো এটা একটা হ্রদ, এই হ্রদে এখানে ছোট্ট একটা বুদবুদ আছে, এই বুদবুদটা উপরে উঠে মনে করো এর থেকে 3 গুণ হয়েছে, এখানে যেটা পরিমাণ ছিল সেটা 3 গুণ হয়েছে। প্রেশারও আমাদের যখন মানে পানির বাইরে আসে তখন আমাদের 1 ATM প্রেসারে কনভার্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে বলতে পারে যে এই যে হ্রদের গভীরতা, এই গভীরতা কত। তাহলে হ্রদ গভীরতা সম্পর্কে বেশিরভাগই এরকম প্রশ্ন আসে। ঠিক আছে, আর P2 এখানে হচ্ছে তোমার P1 প্লাস এইচ রো জি পরিমাণ চাপ ফিল করে। মাঝে মাঝে গতে যদি খুব সহজ করে তাহলে বলতে পারে যে ওই বুদবুদটা যখন পানিতে ছিল, পানির নিচে ছিল, তখন সে কি পরিমাণ প্রেসার অনুভব করছিল, এতটুকু। ঠিক আছে, তো এটা গেল হ্রদের বুদবুদ সম্পর্কিত। গ্যাসের গতিশক্তির বেলায় সরাসরি তোমাদের বেলায় যে গতিশক্তির ফর্মুলা 3/2 nRT, মাঝে মাঝে nRT তোমাকে যদি টি না দিয়ে দেয় তাহলে 3/2 এই nRT জায়গায় তুমি পিভি বসাতে পারো, কারণ কি পিভি সমান সমান nRT, এই রিলেটেড। তো এই দুটো সূত্র থেকে বের করা যায়, কিন্তু বাস্তবে দেখা যায় তোমার এই গতিশক্তির সূত্রটা ভুল, কিন্তু এই ভুলটাই তোমাদের জন্য সত্য। ঠিক আছে, কারণ এইটা মূলত গতিশক্তিটা এমন হয় যে F/2 × nRT, এই এফটা হচ্ছে তোমার স্বাধীনতার মাত্রা। ঠিক আছে, তো স্বাধীনতার মাত্রা নিয়ে এখানে খুব আলোচনা থাকে। যদি একক পরমাণু হয় স্বাধীনতার মাত্রা একরকম হয়, দ্বিপরমাণুর ক্ষেত্রে একরকম, বহু পরমাণুর ক্ষেত্রে একরকম। তো স্বাধীনতার মানের উপর ভিত্তি করে তোমার গতিশক্তিটা কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে সবসময় বলেই দেওয়া আছে যে এক পরমাণুর ক্ষেত্রে ব্যবহার করবো, এই জন্য 3/2 nR2 কে আমরা স্ট্যান্ডার্ড ধরে দিছি। ঠিক আছে, শেষ। তাহলে গ্যাসের গতিশক্তি গেল। আর শিশিরাঙ্ক দেয় ভাই 2 ভাবে বের করা যায়। একটা তোমাকে গতে যেটা দিবে শিশিরাঙ্কর বেলায়, গ্লেইসারের দ্রবক নাম শুনছো না, গ্লেইসারের দ্রবক। তো এই গ্লেইসারের দ্রবকের সাহায্যে, গ্লেইসারের দ্রবককে আমরা জি দ্বারা প্রকাশ করি, এই দ্রবকের সাহায্যে তোমার শিশিরাঙ্ক বের করতে বলতে পারে। শিশিরাঙ্ককে আমরা থিটা দ্বারা প্রকাশ করি, গ্লেইসারের দ্রবকের সাহায্যে এটা বের হয়ে গেল। তো পরবর্তীতে আসে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতাকে তোমরা আর দ্বারা প্রকাশ করো, যেটা হচ্ছে ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ, একে পার্সেন্টেজ করার জন্য আমরা 100 দ্বারা গুণ করে থাকি। ঠিক আছে, তো এই শিশিরাঙ্ক তুমি তো এফটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, আর তোমার বড় হাতের এফটা হচ্ছে পরিবেশের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপটা। তো এফ এর মানটা তুমি যখন শিশিরাঙ্ক গ্লেইসারের দ্রবকের সাহায্যে বের করে ফেলবা, তখন তোমাকে ওই শিশিরাঙ্কের তাপমাত্রার জন্য বাষ্পচাপ বের করে নেওয়া লাগে, নিয়ে তোমাকে আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলতে পারে। আর আপেক্ষিক আর্দ্রতার ক্ষেত্রে আরেকটা ব্যবহারিক মুখী প্রশ্ন আসতে পারে। মনে করো তোমাকে 2টা প্লেস সিলেক্ট করে দিত, একটা খুলনা আর একটা ঢাকা। ঠিক আছে, এখন খুলনার ক্ষেত্রে বিভিন্ন তাপমাত্রা উল্লেখ করে দিল, আমাদের ঢাকার ক্ষেত্রে বিভিন্ন রকম তাপমাত্রা উল্লেখ করে দিল, এবং তোমাকে বলে দিবে যে কোন জায়গায় থাকা তোমার জন্য কমফোর্টেবল। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভর করে তুমি বলবা যে অমুক জায়গায় থাকা আমার জন্য কমফোর্টেবল, অমুক জায়গায় থাকা সম্ভব না। ঠিক আছে, তাহলে এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তোমার শিশিরাঙ্ক আর আপেক্ষিক আর্দ্রতা। দ্বিতীয় ধাপে তোমার হচ্ছে হ্রদ ও বুদবুদের ম্যাথ এতটুকু, আর যদি এর বাইরে কিছু দেয় সেটা হচ্ছে গতিশক্তি। এই 3টা টপিক্সের বাইরে তোমাকে কিচ্ছু দিবে না। তুমি যদি সৃজনশীল অ্যানালাইসিস করো দেখবা সম্পূর্ণ এর ভিতরে। তাহলে দেখো খুব সহজে তিনটা জিনিস, আর তো কিছু না, তাই না? তাহলে এখান থেকে তুমি কম্প্যাক্ট করতে পারো। আর সেক্ষেত্রে আমি তোমাকে এতটুকু সাজেস্ট করব যে ভাইয়া যখন বললো ভেক্টর থেকে একটা করবা, মাস্ট ভেক্টর থেকে তুমি ইজিলি পারবা, এই একটা বিষয় গেল। পরবর্তীতে তোমাকে কাজ ক্ষমতা শক্তি, দেখো কাজ ক্ষমতা শক্তি থেকে একটা করবা, এবং শেষ পর্যায়ে তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে ওই যে যদি মানে থাকবেই পদার্থের গাঠনিক ধর্ম থেকে একটা থাকবেই, এবং ওখানে তুমি ইয়ং গুণাঙ্ক থেকে পাইতে পারো, তারপরে একক আয়তনে সঞ্চিত শক্তি পাইতে পারো, মোট আয়ত শক্তি পাইতে পারো। ঠিক আছে, তাহলে আমি বলবো কি পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থের গাঠনিক ধর্ম। ঠিক আছে, আর একটা তোমাকে আমি সরাসরি নিয়ে আসবো, তোমার যেটা কমফোর্টেবল তুমি সেখানে আসতে পারো। আমার জন্য মহাকর্ষ থেকে কমফোর্টেবল ছিল পর্যায়বৃত্ত গতি, সো আমি এখানে পর্যায়বৃত্ত গতি করতাম। পর্যায়বৃত্ত আমিও পর্যায়বৃত্ত গতি থেকে সবসময় করতাম, ওই যে সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন গুলা, একদম ইজি ভাই, মজা লাগে। আমি হচ্ছে এখানে অবলিক দিয়ে তোমাদের জন্য মহাকর্ষটা দিতে পারবো, যে মহাকর্ষ সূত্রগুলো পছন্দ করো, কারণ মহাকর্ষ সূত্র পছন্দ এই জন্য করো কারণ এটা 19 আমাদের ছিল, সো ওই ধারাবাহিকতায় কেউ কেউ ওটার প্রতি জোর দেয়, এই জন্য ওটা ভালো পারে। আর মাস্ট সেটা হচ্ছে আদর্শ,
আমার ক্ষেত্রে এটা এইভাবে সাজানো ছিল আদর্শ গ্যাস থেকে। তাহলে দেখো 1 2 3 4 5, আমি এই 5টা সৃজনশীল এইভাবেই পাইতাম, আমি এইভাবেই করতাম। ঠিক আছে, তো আমার পুরো হ্যাঁ ভাইয়ার অ্যানালাইসিস মোটামুটি শেষ, তাই তো? হ্যাঁ, তোমাদের সাথে একটু মার্কেটিং করি, থাইকো, চলে যাও না ভিডিও থেকে। তোমরা যারা আমার কেমিস্ট্রি ক্লাস করছো, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, তারপরে জৈব রসায়ন, অন্যান্য ইয়াতে আমি কেমনে পড়াই, কিভাবে পড়াই তোমরা তো দেখছো। তোমরা যদি চাও যে আমার কেমিস্ট্রি ব্যাচে ভর্তি হবা, তোমাদের অ্যাডমিশনের কেমিস্ট্রি ব্যাচ থাকবে আমার, যেখানে ডিটেল A to Z 35টা লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের কেমিস্ট্রির জন্য যা যা লাগবে ইচ অ্যান্ড এভরিথিং টু দ্য পয়েন্টে কম্প্যাক্ট ওতে আমি গুছাই দিব। তোমাদের বিভিন্ন ভার্সিটির বিভিন্ন প্রশ্নগুলো সলভ করাই দিব। এছাড়া সাপ্তাহিক এক্সাম থাকবে, সলভ ক্লাস থাকবে, মাসে 2টা গাইডলাইন সেশন থাকবে, যেখানে তোমাদের সাথে আমি 1-to-1 কথাবার্তা বলবো। কথাবার্তা বইলে তোমাদের প্রবলেমগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং তোমাদের পড়াশোনার স্ট্র্যাটেজি সেট করে দিব। মানে মোটামুটি ধরতে পারো তোমার পার্সোনাল মেন্টর হিসেবে একদম টোটালি এই ব্যাচ রান হবে। এবং তোমার হচ্ছে যে তোমার সবসময় তুমি যদি গ্রুপে মেসেজ দাও, তাহলে সবসময় তোমাকে রিপ্লাই দেওয়ার জন্য, তোমাকে হেল্প করার জন্য ডেডিকেটেড 2 জন মেন্টর থাকবে। প্রতি চ্যাপ্টারের বিগত বছরের সলভ তো থাকবে, আর বিশেষ করে হাতে ক্যালকুলেশন টিপস অ্যান্ড ট্রিক্স প্রত্যেকটা চ্যাপ্টার পড়াইতে যে পর্যাপ্ত পরিমাণে পাবা। এই যে কোর্স প্ল্যান, এটা হচ্ছে ব্রেকিং ভার্সিটি কেমিস্ট্রির, আমি এটাকে বলি হচ্ছে BVC 1.2 ব্রেকিং ভার্সিটি কেমিস্ট্রির তোমাদের প্রথম ব্যাচ। এর আগে আমি সলভ কোর্স নামাইতাম, ফুল এডিশনের কেমিস্ট্রি ব্যাচের কোর্স আমার নিজের প্ল্যাটফর্ম থেকে আসে নাই। আমি হচ্ছে তোমার অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে যখন কাজ করছি, যেমন ব্যাটেলস অফ বায়োলজিতে কাজ করছি, 10 মিনিট স্কুলে কাজ করছি, উদ্ভাসে কাজ করছি, ওইগুলাতে পড়াইছি। সো এখন একদম কমপ্লিট আমার নিজের ব্যাচ থাকবে। যারা যারা আমার পড়ানো বুঝো কেবল তারাই ভর্তি হবা, নর্মালি কেউ ভর্তি হইও না। মানে তুমি আমার পড়ানো বুঝো না, তাহলে ভর্তি হইলে এই টাকাটা তোমার নষ্ট হবে, কারণ তুমি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারবা না। এই জন্য আমি বলবো তুমি আমার ক্লাস করো, ডেমো ক্লাস দেখো, আমার পড়ানো বুঝো, আমি কিভাবে পড়াই, আমার উপর দেখে যদি ভরসা হয় তাহলেই তুমি এই 1399 টাকা খরচ করে ভর্তি হও। এই কোর্সের ফিস কিন্তু 1550। তুমি ক্লাস শুরু হওয়ার আগে ভর্তি হইলে 1399 টাকায় ভর্তি হইতে পারবা। আর যেহেতু তোমরা এই ভিডিওটা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখে তারপরে এই পর্যন্ত আসছো, এখন তোমাদের একটা ডিসকাউন্ট তো দেওয়াই যায়, তাই না? তো আমার বেশ কিছু কুপন কোড আছে। দেখো, কুপন কোড হচ্ছে MK10 একটা কুপন কোড আছে, MK20 একটা কুপন কোড আছে, MK30 একটা কুপন কোড আছে। ঠিক আছে, তো এই MK এই সংখ্যাগুলো ট্রাই করবা, যেই কুপন কোডটা কাজ করে। এখন মানে তোমাদের এই ভিডিওটা যখন পাবলিশ হবে তখন কোনটা রানিং চলবে এটা আমি জানি না আসলে। ঠিক আছে, তো বেশ কিছু কুপন কোড আছে। এই কোর্সে আমার ওয়েবসাইট থেকে যখন এনরোল করবা, কুপন কোডগুলো ট্রাই করবা, যেই কুপন কোডটা লাগবে ওই ডিসকাউন্টটা নিবা, ডিসকাউন্টটা নিয়ে ভর্তি হয়ে যাওয়া। ধরো 30 মানে হচ্ছে 30% ডিসকাউন্ট পাবা, 20 মানে 20% ডিসকাউন্ট পাবা, 10 মানে 10% ডিসকাউন্ট পাবা। এখন এগুলো তো ডেভেলপাররা সেট করে, ওয়েবসাইটের ব্যাক এন্ডে ডেভেলপাররা সেট করে। তো এই ডিসকাউন্টগুলো আমি ওদের বলে দিব, দিয়ে দিবে। তো 30% মেবি ডিসকাউন্ট থাকবে যখন এই ভিডিওটা পাবলিশ করব। সো চাইলে ভর্তি হয়ে যাইতে পারো, এখনই ভর্তি হয়ে যাইতে পারো। আমি সাজেস্ট করবো ক্লাস শুরু হওয়ার আগেই ভর্তি হয়ে যাও, টাকা থাকলে ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ তোমাদের সাথে এই জার্নিতে তো দেখা হচ্ছেই। সো এই ছিল মোটামুটি ওভারঅল ফিজিক্সের একদম ডিটেলস গাইডলাইন। ভাইয়ের জন্য দোয়া করো, আর তোমাদের জন্য যে ক্লাসগুলো ফিজিক্সে দেওয়া হবে, কেমিস্ট্রিতে দেওয়া হবে, এগুলো করে যাও। ইনশাল্লাহ তুমি ফিজিক্সে 100-র ভিতরে 190+ মার্ক ইজিলি তুলতে পারবে আমাদের ক্লাসগুলো করে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।